নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। পৃথিবীতে যত রকমের বাদাম উৎপাদিত হয় তার মধ্যে চীনা বাদামের গুরুত্ব কিন্তু কম নয়, কারণ চীনা বাদাম ভোজ্য তেল হিসেবে তো আমরা ব্যবহার করেই থাকি। তাছাড়া চীনা বাদামকে ব্যবহার করে থাকি যেমন কেক, বিস্কুট, চানাচুর ইত্যাদিতে ব্যবহার করে থাকি। চীনা বাদামের মধ্যে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট, যেটা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে। তবে অবশ্য বেশি চীনাবাদাম খাওয়া বা কোনো জিনিসটাই বেশি খাওয়া উচিত নয়। যাই হোক, এছাড়াও রয়েছে চীনাবাদামের মধ্যে প্রয়োজনীয় ক্যালসিয়াম, যেটা হাড় গঠন করতে মজবুত করতে সহায়তা করে। আর রয়েছে প্রয়োজনীয় আয়রন, যেটা রক্তের লোহিত কণিকার যে বৃদ্ধি সেটাকে বজায় রাখতে সাহায্য করে। এছাড়া চীনাবাদাম কাঁচা বা ভাজা দুভাবেই আমরা খেয়ে থাকি। কাজে চীনাবাদাম কতটা উপকারী এবং পেশির মজবুত গঠন করতে চীনাবাদাম বেশ সহায়তা করে। এই চীনাবাদাম কি মাটিতে বা কোন মাটিতে চাষ করবেন চাষি বন্ধুরা, এবং তার চাষ করতে গেলে তার চাষ পদ্ধতি কি আছে, কিভাবে সার প্রয়োগ করবেন, কিভাবে বীজটাকে শোধন করবেন, কত দূর অন্তর অন্তর গাছকে রোপণ করতে হবে, এবং তারপরে কীট শত্রুর আক্রমণ হলেই চাষি বন্ধুরা কী করবেন, সেসব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছে দুজন কৃষি বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই। আমার একেবারে বাম পাশে রয়েছেন ডক্টর সুকান্ত কর্মকার। নমস্কার সুকান্তবাবু। নমস্কার। অপর কৃষি অধিকর্তা পি, বীজ সংশোধনকরণ পশ্চিমবঙ্গ সরকার। আর রয়েছেন আমার ডান দিকে রয়েছেন মৃগেন্দ্রনাথ জানা। নমস্কার মৃগেনবাবু। যুগ্ম কৃষি অধিকর্তা পি, বীজ পরিদর্শক ও গুণগত মান নিয়ন্ত্রণ টালিগঞ্জ। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে। আর যখন ফোন করবেন আপনারা তো জানেনই যে টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন আর সরাসরি ফোনে কথা বলবেন। আমরা তাহলে আলোচনায় চলে আসি, আপনারা আলোচনার সঙ্গে থাকুন, আলোচনা শুনতে থাকুন। আমি প্রথমে সুকান্তবাবু আপনার কাছে জেনে নেব, ধরুন যারা চীনাবাদাম চাষ করবেন, সব চাষি বন্ধু তো চীনাবাদাম চাষ করেন না, তো যারা চীনাবাদাম চাষ করবেন ঠিক কোন জমি, উঁচু জমি, মাঝারি জমি, নিচু জমি, কোন জমিকে বেছে নেবেন চাষি বন্ধুরা চীনাবাদাম চাষের জন্য? আচ্ছা, প্রথমে যদি বলতে শুরু করি যে আমাদের রাজ্যে যে তৈলবীজ জাতীয় যে শস্যগুলো চাষ হয় তার মধ্যে প্রথমে আমাদের সরিষা, তারপর তিল, তারপরেই তৃতীয় নম্বরে রয়েছে চীনাবাদাম। এখন চীনাবাদামের চাষ আমাদের রাজ্যে মূলত হয় রবি সামার সিজনে, অর্থাৎ আমাদের প্রাক খরিফ যেটা, আরেকটা হয় কিছুটা হয় আমাদের খরিফ সিজনে। এরিয়ার দিক থেকে প্রায় 70,000 হেক্টর জমিতে চাষ হয় আমাদের প্রাক খরিফ সিজন বা সামার সিজনে, আর প্রায় 6,000 হেক্টর জমি আমাদের চাষ হয় খারিফ সিজনে। এখন যে জেলাতে আমাদের ম্যাক্সিমাম যেটা হয় আমাদের রবি সামার সিজনে, সেখানে আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলাগুলোতে হয়। আবার খারিফ সিজন হিসেবে আমাদের যেগুলো পশ্চিমাঞ্চল, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের পশ্চিম দিক, সেই সব এলাকাতে চাষ হয়। যদি আমরা মাটির দিক থেকে দেখি তাহলে এই যেগুলো আমাদের সামার সিজনে হয় সেখানে আমাদের যে মাটি, অর্থাৎ দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি, সেখানে কিন্তু বাদাম ভালো হয়। সেখানে সেচের ব্যবস্থা থাকতে হবে। আবার যেখানে খরিফ সিজনে হচ্ছে, অর্থাৎ যেগুলো পশ্চিমাঞ্চলের দিকের কথা বললাম, সেখানে লাল কাঁকুড়ে মাটি, সেখানেও কিন্তু বাদাম ভালো হচ্ছে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে সেই এলাকার যে কৃষক বন্ধুরা রয়েছেন তারা নিজেদের জমির অবস্থান, এবং উঁচু জমিতে বাদাম ভালো হয়, ওই জমির অবস্থান মাটি বুঝে ওনাদের শস্য পর্যায়ে বাদাম চাষকে অন্তর্ভুক্ত করবেন। আর যেহেতু এটা অল্প দিনের ফসল, খুব তাড়াতাড়ি মানে চাষ করা সম্ভব হয়, ফসল তোলা যায়। নিশ্চয়ই। আচ্ছা, এবারে আমি মৃগেনবাবু আপনি বলুন, ধরুন অন্যান্য যে সমস্ত ফসল চাষ করলে তাদের যে বিভিন্ন রকম জাত আছে, চীনাবাদাম যারা চাষ করবেন সেক্ষেত্রে কোন জাত চাষ করলে তাদের লাভজনক বেশি হবে এবং চীনাবাদামটা আকার আয়তনে বড় হবে, কোন জাত বেছে নেবেন? হ্যাঁ, চীনাবাদামেরও অনেকগুলোই জাত রয়েছে। চীনাবাদামের এরিয়া যদি দেখি, মেনলি গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এইসব এলাকাতেই প্রচুর চীনাবাদাম হয়। বেশিরভাগ জাত এইসব জায়গার বা রাজ্যের উপযোগী হলেও আমাদের পশ্চিমবঙ্গের উপযোগী বেশ কিছু ভালো ভালো জাত রয়েছে।
জাতগুলোর ক্ষেত্রে চীনাবাদামের আমাদের অন্যান্য জাতের মতো পশ্চিমবঙ্গের উপযোগী জাতগুলো যদি আমরা দেখি, সেগুলোর মূলত পার্থক্য খোসার রং কীরকম হবে, দানার সাইজ কীরকম হবে, আর কত দিনের ফসল বা জাতের ভিত্তিতে সেগুলোর মোটামুটি প্রোডাকশানও বা প্রোডাক্টিভিটি কত কুইন্টাল পার হেক্টরে হবে সেটাও আলাদা হয়। আমাদের পশ্চিমবঙ্গের উপযোগী জাতগুলো যদি আমরা বলি, ধরুন JL 24, ট্যাগ 24, এগুলো বেশ পুরনো জাত। কিছু নতুন জাতও রয়েছে, যেমন ধরুন JL 24, এটা খুব পুরনো জাত হলেও ইমপ্রুভড JL 24 বেরিয়েছে, সেটা একদম জাস্ট গত বছরই রিলিজ করেছে। সেই সঙ্গে রয়েছে ধরণী, তারপরে ট্যাগ 24 তো বললাম, ট্যাগ 57 তারপরে আপনার আচ্ছা, এই জাতগুলোর কথা বলছেন, এগুলো বাজারে অ্যাভেলেবেল? মানে এগুলো বাজারে অ্যাভেলেবল, আর চাষি অনেকগুলো জাতের মধ্যে থেকে করতে পারবে, পছন্দ করে নিতে পারবে। যেমন ধরুন এখানে কাদিরা 6 খুব ভালো রকমের ফলন দেয়। এর খোসার রংটা একটু হালকা বাদামি বা হালকা বাদামি বা ট্যান কালার বলতে পারেন, কিংবা নারায়ণী যেটা একটু হালকা রোজি কালার, কিংবা যেটা বললাম ধরণী, এটা একটু ডিপ কালার। আবার এই ধরণীর কিন্তু অনেকগুলো গুণ রয়েছে, এ বেশ কিছু মরিচা রোগ বা সহনশীল রোগ পোকার সহনশীল জাত রয়েছে। এগুলো বেশ ভালো ফলন দিচ্ছে। এখন চাষিদেরকে মোটামুটি মেয়াদটাকে দেখে আর বাজারে কি ধরনের বাদামের ডিমান্ড রয়েছে সেইটা একটু দেখে জাতটা নির্বাচন করতে হবে। এই যে যেমন বললাম ধরণী বা কাদিরা 6, এগুলো বেশ অল্প দিনের জাত, 90 থেকে 95 দিন বা 100-105 দিনের জাত। আবার যেগুলো বেশ কিছু জাত আছে যেটা কিন্তু 115-20 দিনেরও জাত। চাষি তার খামারের সিচুয়েশন অনুসারে জাত নির্বাচন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। সুকান্তবাবু, আপনি বলুন যে ধরুন আমরা তো প্রত্যেকটা ফসল চাষ করার আগে আপনারা বলে থাকেন যে বীজ শোধন করা খুবই জরুরি। যেহেতু চীনাবাদাম মাটির নিচের ফসল, সেহেতু চীনাবাদাম যারা চাষ করবেন ঠিক কিভাবে বীজটাকে শোধন করবেন বা কিভাবে শুকাবেন সেটা যদি একটু খুলে বলে দেন। বীজ শোধনের আগে আমি একটু বীজটা কেমনভাবে লাগাবে বা বীজ বপন নিয়ে একটু বলতে চাই। যে আমাদের চীনাবাদামের ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমাদের খরিফ মরশুমে, সেখানে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমাদের বীজ বোনা হয়। আর যেটা সামার সিজন বা প্রাক খরিফ বললাম, সেখানে ফাল্গুন চৈত্র মাসে বাদামের বীজ বোনা হয়। মানে এখনো সময় চলছে আর কি। এবং বীজ বোনার 25 থেকে 35 কেজি বীজ প্রতি একরের জন্য লাগে। তো এখন এই বীজকে লাগানোর আগে বীজ শোধন হচ্ছে অত্যন্ত একটা জরুরি পরিচর্যা। সেটা হচ্ছে তার জন্য বিভিন্ন রকম রাসায়নিক রয়েছে, যেমন ক্যাপটান 2.5 গ্রাম বা থাইরাম সেটা 2 থেকে 2.5 গ্রাম, কিংবা ম্যানকোজেব 3 গ্রাম দিয়ে আমরা প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে আমরা বীজ শোধন করতে পারি। এছাড়া জৈব পদ্ধতিতেও বীজ শোধন করা যায়। সেখানে ট্রাইকোডার্মা ভিরিডি বলে একটা জৈব ছত্রাক আছে, যেটা উপকারী ছত্রাক, 4 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে বীজকে শোধন করা যায়। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে বাদাম হচ্ছে, একটু আগে আপনিও আলোচনার সময় বললেন যে বাদাম চাষ করলে জমির উর্বরতা বাড়ে। তার কারণ হচ্ছে কি, বাদাম হচ্ছে সিম্বগোত্রীয় ফসল এবং সেখানে যে শেকড়ে বুদবুদ তৈরি হয়, যে ব্যাকটেরিয়া থাকে, সে বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে সরবরাহ করে, তো গাছকে সরবরাহ করে। এখন সেই এমন জমিতে চাষ হচ্ছে সেখানে হয়তো বাদাম হয়নি, সেখানে রাইজোবিয়ামের কি করে আসবে, তার জন্যে রাইজোবিয়াম আলাদাভাবে বীজের সঙ্গে মাখিয়ে তারপরে সেই বীজকে রেখে 7 দিন মানে আগে রাসায়নিক দিয়ে বীজ শোধন করে, তারপর বীজ বোনার আগে 7 দিন বীজ বোনার সময়তে ওই জৈব ট্রাইকোডার্মা এই আমাদের রাইজোবিয়াম মাখিয়ে বীজ শোধন করে জমিতে ফেলা হয়। তো এখানে আরেকটা বিষয়, যে এটা পরিমাণ হচ্ছে যে 1 কেজি বীজের জন্য 600 গ্রাম মতো রাইজোবিয়াম কালচার লাগে, এবং সেটা হচ্ছে 500 গ্রাম গুড়কে 2 থেকে 3 লিটার জলে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তার সঙ্গে 600 গ্রাম রাইজোবিয়াম কালচার মিশিয়ে তারপর সেটা প্রতি কেজি বীজের সঙ্গে ভালো করে মাখিয়ে ছাওয়াতে শুকিয়ে
তারপর বীজটাকে বসাতে হবে। বেশ। অর্থাৎ বীজটাকে আগে রাসায়নিক দিয়ে শোধন করে তারপর 7 দিন পরে রাইজোবিয়াম কালচার দিয়ে মাখিয়ে বীজটা জমিতে বপন করতে হবে। বেশ, মৃগেনবাবু আপনি একটু বলুন, ধরুন যারা চীনাবাদাম চাষ করবেন, একটু বলেছেন যে মাটি সবসময় ঝুরঝুরে থাকলে চীনাবাদাম চাষের পক্ষে খুবই ভালো। তা চীনাবাদাম যখন চাষ করবেন চাষি বন্ধুরা, ঠিক মাটি তৈরির সময় সার প্রয়োগ করবেন বা কি সার প্রয়োগ করবেন, বা একটু গাছ যখন বেড়ে যাবে সেক্ষেত্রে কী ধরনের চাপান সার ব্যবহার করবেন সেটা যদি একটু বলেন। হ্যাঁ, চীনাবাদাম চাষের ক্ষেত্রেও বা যে কোনো ফসল চাষে এই যে সার প্রয়োগ করা হয়, চাষিদের কতকগুলো বিষয় একটু মাথায় রাখতে হবে। সার প্রয়োগের মূল হচ্ছে যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং অন্যান্য যে অনুখাদ্য বা খাবারগুলো দরকার গাছের, সেইগুলো যেন সঠিকভাবে সরবরাহ করা হয়। চাষি ভাইদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে এমনি ধান, গম ইত্যাদি ফসলের মতো যেভাবে সার প্রয়োগ করেন, চীনাবাদামের ক্ষেত্রে কিন্তু বা যে কোনো ডাল শস্য চাষের ক্ষেত্রে সেই সার প্রয়োগের ধরনটা একটু আলাদা। কারণ চীনাবাদাম যেহেতু ডাল জাতীয় শস্য বা মানে শেকড়ে সিম্বিগোত্রীয় ফসল, এদের শেকড়ে অর্বুদ তৈরি হয়, ফলে নাইট্রোজেন পরিমাণে আমরা কম দেব। এই জন্য সে তুলনায় ফসফেট এবং পটাশের দিকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আর অনুখাদ্যের মধ্যে চীনাবাদামের ক্ষেত্রে অনুখাদ্য, যতগুলো অনুখাদ্য আছে তার মধ্যে বোরনের একটা বেশ কার্যকরী ভূমিকা রয়েছে। বোরন যদি কম পড়ে সেক্ষেত্রে দেখব যে আমরা প্রতিটা পডে যে বীজের সংখ্যা সেটা অনেকটা কম হবে। কিংবা যদি বোরন কম থাকে, বাদামকে যদি আমরা একটু চাপ দিই তাহলে যখন দুটো কটিলেডন ভাগ হবে মাঝখানে দেখা যাবে একটু ফাঁকা থেকে যাচ্ছে। এই জিনিসগুলো ঘটতে পারে। ক্যালসিয়ামের একটা বড় ভূমিকা রয়েছে চীনাবাদাম ক্ষেত্রে। দেখবেন যে হচ্ছে মানে যদি ক্যালসিয়ামের অভাব ঘটে তাহলে বাদামের যে প্লিমিউল বা ভ্রূণটা রয়েছে সেই ভ্রূণ কিন্তু মানে পরবর্তীতে জার্মিনেশনের ক্ষেত্রে ওটা অসুবিধা হবে। তেমনি সালফার, এটা যেহেতু একটা অয়েল সিড ক্রপ, সালফারের একটা বড় ভূমিকা রয়েছে যে কত পরিমাণ তেলের থাকবে এই এতে। আবার এটাও চাষি ভাইদের খেয়াল রাখতে হবে যে কোন সময়ে আমরা চাষ করছি। আমরা যদি খারিফ মরশুমে চাষ করি সেক্ষেত্রে কিন্তু সারের ডোজটা একটু অন্যরকম হবে। সেক্ষেত্রে আমরা একর প্রতি 8 কেজি নাইট্রোজেন দেব, 12 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দেব, মানে ফসফেট জাতীয় সার দেব, আর 20 কেজি দেব পটাশ সার। কিন্তু আমরা যদি রবি গ্রীষ্ম মরশুমে চাষ করি সেক্ষেত্রে 8 কেজি নাইট্রোজেন দেব, ফসফেট দেব আমরা প্রায় 32 কেজি, প্রায় 24 কেজি আমরা ফসফেট দেব, আর পটাশ কিন্তু দিতে হবে 32 কেজি। এইবারে এই সার প্রয়োগ আমরা কোন সারের মাধ্যমে দেব? আমি কিছুদিন আগে নদিয়ার একজন বাদাম চাষির সঙ্গে কথা বলছিলাম। উনি করলেন যে আমি 10-26-26 দিয়ে চাষ করি। কিন্তু পার্থক্য এটাই হচ্ছে যে আমরা কিন্তু 10-26-26 দিয়ে চাষ হবে, কিন্তু আমরা সুষম মাত্রার সারটা দিতে পারবো না। আমি যেভাবে বললাম যে 8-12-20 বা 8-24-32 এই মাত্রায় কিন্তু সারটা পাবে না। আবার এই যে 8 কেজি নাইট্রোজেন আমরা কোন সারের মাধ্যমে দেব? ইউরিয়ার মাধ্যমে দেব নাকি অ্যামোনিয়াম সালফেটের মাধ্যমে দেব? অবশ্যই আমরা অ্যামোনিয়াম সালফেট এক্ষেত্রে চুজ করব, কারণ এখানে নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে সালফারও থাকে অ্যামোনিয়াম সালফেটে। ঠিক সেইভাবে ফসফেট সার দেওয়ার জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে সিঙ্গেল সুপার ফসফেট দিতে। কারণ সিঙ্গেল সুপার ফসফেটে আপনার যেমন 16 ভাগ ফসফেট থাকে, তার সঙ্গে সঙ্গে প্রায় আপনার 12% সালফারও থাকে, ক্যালসিয়ামও থাকে, প্রায় 21%-এর মতো ক্যালসিয়াম থাকে। এইভাবে আমরা কিন্তু সারটাকে আমাদের বাঁচতে হবে। বেশ, আচ্ছা, ইতিমধ্যে আমাদের একজন দর্শক বন্ধু পুরো ফোনে আছেন, যে আচ্ছা মনে হয় ফোনে এখন তিনি যোগাযোগ করতে পারেনি, তাহলে যাই হোক এবারে আমি চলে আসি সুকান্ত বাবু। যে চীনাবাদাম যারা চাষ করবেন প্রত্যেক ফসলেই তো রোগ পোকার একটা আক্রমণ ঘটতে দেখা যায়, সেক্ষেত্রে চীনাবাদামেও ব্যতিক্রম নয়। তাহলে চীনাবাদামে কী ধরনের রোগ বা পোকার আক্রমণ ঘটে এবং তার হলেই বা তার প্রতিকার কী আছে? হ্যাঁ, রোগের ক্ষেত্রে বলতে গেলে যে রোগগুলো চীনাবাদামের ক্ষেত্রে আমরা দেখতে পাই, প্রথম হচ্ছে যে পাতায় দাগ বা টিক্কা রোগ, যেটাতে দু রকমের হয়। টিক্কা আবার জলদি জাতের নাভি ধসা হয়, যেমন এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে যে টিক্কাটা হয়েছে এটা হচ্ছে নাভি জাতীয়। এখানে দেখুন পাতাতে ব্রাউন কালারের, বাদামি কালারের দাগ, তার সঙ্গে একটা হলুদ আভা। আবার আরেকটা রকম আমরা দেখতে পাই টিক্কা, যেখানে পাতা কালচে হয়ে যায়। দেখুন এই যে দেখতে পাচ্ছেন পাতা যে দাগগুলো হচ্ছে ডিপ কালচে রঙের,
এবং আলাদা আলাদা থাকে। আগেরটা যেমন একসঙ্গে হয়ে যেতে পারে, কিন্তু এটা আলাদা আলাদাভাবে থাকে। আবার দুটো দাগকে আবার এরকমও দেখা গেছে যে দু জাতীয় ছত্রাকের আক্রমণেই পাতায় দাগ হয়েছে, সেক্ষেত্রে এরকম হয়, বাদামি দাগ এবং কালো দাগ এরকম পাশাপাশি আসতে পারে। এটা পাতায় দাগ, এটা মূলত বাদামের ক্ষেত্রে এটাই প্রধান দেখা যায়। এরপরে মরিচা রোগ। একটুখানি থামাচ্ছি, আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে আবারও আসবো, কিন্তু একজন বন্ধু দর্শক আছেন ফোনে, কে আছেন দেখে নি। হ্যাঁ, অনিমেষ বাবু ফোনে বলছেন হুগলি থেকে সম্ভবত। নমস্কার অনিমেষ বাবু। হ্যালো, নমস্কার। নমস্কার, কি জানতে চাইছেন বলুন। বলুন স্যার, আমি 1995 এই ব্যাপারে এর সঙ্গে যুক্ত। হ্যাঁ বলুন। তো আমি নিজে বাদাম চাষও করি এবং আমার নিজের এর প্রসেসিং ইউনিটও আছে। বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। তো আপনারা যেটা বলছেন যে মানে বাদাম যখন আমরা লাগাই তখন এই বিভিন্ন সার ইউজ করার ব্যাপারটা, কিন্তু আমরা যে হুগলিতে যেটা চাষ করি সেটা আলুর পর আমরা বাদামটা লাগাই। বেশ। এবং আমি নিজে গুজরাট থেকে আমি নিজে এখন যে জাতটা আমরা চাষ করছি, আগে যেটা চাষ করেছিলাম 24, কিন্তু ওর প্রোডাকশন কিন্তু অনেকটা কম। তার থেকে দেখতে পাচ্ছি একটা 44 বলে একটা জাত, তাতে দেখছি প্রোডাকশন এর থেকে অনেক বেশি। বেশ। হ্যাঁ, তাতে মানে চাষিদের উপকারও হচ্ছে। আচ্ছা, এটা আমি এখানে প্রথম নিয়ে এসেছি। আপনার যেটা আপনি আলোচনার সঙ্গে থাকুন, আপনারা নিশ্চয়ই আপনার যে বিষয় জানতে চাইছেন নিশ্চয়ই উত্তর পাবেন। হ্যাঁ, যেটা মৃগেনবাবু, যেটা যারা সার প্রয়োগ করছেন তার পরবর্তী পর্যায়ে কী ধরনের পরিচর্যা করতে হবে যদি একটু বলেন। হ্যাঁ, সার প্রয়োগের পরে যেটা পরিচর্যার বিষয়ে বলতে গেলে যেটা আছে যে উইডিং বা আগাছা নিড়ান দেওয়া। বাদামের ক্ষেত্রে আগাছা একটা বেশ বড় রকমের সমস্যা, সেজন্য মিনিমাম 2 বার নিড়ান দিতেই হবে। একটা 20-25 বীজ ফেলার 20-25 দিন পরে একটা নিড়ানি দেওয়া দরকার, আর একটা ফুল আসার সময়ে মানে 40-45 দিন পরে নিড়ানটা দিতে হবে। এখন এই নিড়ান দেওয়ার ক্ষেত্রে আমি কয়েকজন চাষির সঙ্গে কথা বলে দেখেছি যে মজুরি খরচ অনেক বেশি। যদি হাত নিড়ানি দেওয়া হয় মজুরি খরচ অনেক বেশি পড়ে যায়। এখন যেহেতু বাদাম একটা মানে দ্বিবীজপত্রী জাতীয় উদ্ভিদ, আমরা ঘাস জাতীয় আগাছাগুলো যাতে ঠিকমতো বাড়তে না পারে তার জন্য আমরা প্রি ইমার্জেন্স একটা হার্বিসাইড আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে বাদাম বীজটা ফেলানোর পরে মোটামুটি 3 দিনের মধ্যে অক্সিফ্লোরোফেন দিয়ে আমরা 35% ইসি, এটা আমরা প্রায় 80 ml প্রতি একরে আমরা স্প্রে করে, যদি স্প্রে করি সেক্ষেত্রে তার পরবর্তীতে জাস্ট একটা হাত নিড়ানি দিলেই 40-45 দিনের মাথায় কাজটা হয়ে যায়। এবারে যদি আমরা কেমিক্যাল হার্বিসাইড দিয়ে আগাছা নিড়ানোর ব্যবস্থা করি সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মাটিতে যেন পর্যাপ্ত রস থাকে এবং সেই সঙ্গে সঙ্গে ঠিক হার্বিসাইড দেওয়ার পরে 2-3 দিনের মধ্যে মাটিতে কিন্তু সেচ দিতে হবে। ঠিক আছে। আর এরপরেও শুধু নিড়ানি নয়, এরপরে ইরিগেশন একটা খুব গুরুত্বপূর্ণ, সেচের একটা গুরুত্বপূর্ণ ইয়ে নেয়। সেচের প্রসঙ্গে আমরা আসবো, যেটা আমরা সুকান্তবাবু যেটা আপনার কাছে ছিলাম যে আপনি বলছিলেন যে বাদামে পাতায় যে টিপ টিপ রঙের দাগ দেখা যায় এবং হ্যাঁ, সেটা তো পাতায় দাগ যে রোগের কথা বললাম। এরপরে যে রোগটা আরেকটা দেখা যায় সেটা হচ্ছে যে মরিচা রোগ, অর্থাৎ পাতার নিচের দিকে লাল লাল ফোস্কা ওটার মতো স্পট তৈরি হয় এবং সেটা কাণ্ডেতেও দেখা যায় লম্বাটে টাইপের। এছাড়া যে পরের যে রোগ দেখা যায় শুকনো শিকড় পচা, সেখানে গাছের যে শিকড় আছে সেই জায়গাগুলো মাটির যে লেভেলে যে শিকড় সেইখানে আস্তে আস্তে পচন ধরে এবং আস্তে আস্তে সেই জায়গা থেকে কালো হয়ে যায় এবং গায়ে তার ওই ছত্রাকের যে স্তর সেটা ওই কাণ্ডের মাটির লেভেলে কাণ্ডের গায়ে দেখা যায়, সেখানে ছোট ছোট ছত্রাকের দানা দেখা যায়। আচ্ছা, এরপরে যে আমাদের শিকড় পচা বললাম, এরপরে যে আমাদের আরও আছে আমাদের ক্রাউন রুট আছে, যেখানে আমাদের গাছের যে সবে যেখান থেকে যে মুকুল বেরিয়ে আসছে আর কি, গাছ বীজ থেকে যা অঙ্কুরোদ্গমের পরে সেই শীর্ষ মুকুলে পচন ধরে এবং ছত্রাক দিয়ে হয় পুরো চারাটাই ছোট অবস্থাতে মরে যায়। এছাড়া
এরপরে দেখা যায় যে গুচ্ছ মাথা, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। সেখানে এমনি বাদামের যে নর্মাল যে গ্রোথ সেটা না হয়ে গাছটা পুরো জড়ো হয়ে গুচ্ছ আকারে ধারণ করে। এটা একটা ভাইরাস ঘটিত রোগ, যেটা একটা অসুস্থ মানে এই ভাইরাস আক্রান্ত গাছ থেকে অন্য গাছে পোকার মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো এর জন্য বিভিন্ন রকম যে পরিচর্যামূলক কাজ বা মানে উপায়ে কিছু নিয়ন্ত্রণ করা যায়, যান্ত্রিক উপায়েও করা যায়, গভীরভাবে চাষ দিয়ে, পর্যাপ্ত জৈব সার দিয়ে, সময় মতো বীজ করে আগে থেকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিতে হবে। আগে থেকে কিছু পরিচর্যামূলক ব্যবস্থা নিলে সেখানে নিয়ন্ত্রণ করা যায়। মানে রোগ হয়ে গেলে তো আর কিছু করা যাবে না, তার আগে থেকে ব্যবস্থা নিতে হবে, আগে তাই থেকে। তো? হ্যাঁ, আর জৈব পদ্ধতিতে করতে গেলে সেখানে অতি অবশ্যই ওই ট্রাইকোডার্মা দিয়ে যে বীজ শোধন বলেছিলাম সেই বীজ শোধন করতে হবে, বা মাটিতে ট্রাইকোডার্মা প্রয়োগ করতে হবে। আর এছাড়া কিছু রাসায়নিক আছে, সেই রাসায়নিক দিয়েও সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা মৃগেনবাবু, আপনি তো বলেছিলেন যে আচ্ছা অনেকে বাদাম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বোনেন, অনেকে সারিতে বোনেন, দুটোর মধ্যে সুবিধা কোনটা? তাতে কি রোগ পোকার আক্রমণের কম বা আগাছার সমস্যাটা কম হয়? অবশ্যই সারিতে বোনার কথা আমরা বলবো, তাতে করে লাগানোর পরবর্তী যে কাজকর্মগুলো সেগুলো করতে অনেক সুবিধা হয়, রোগ পোকাও নিয়ন্ত্রণ করা যায়। আর একটা ব্যাপার রয়েছে, বাদামের ফলন অনেকটাই ডিপেন্ড করে কিন্তু যে আর্দিং আপ করা। 40-45 দিনের মাথায় লাগানোর পরে কিছুটা জিপসাম দিতে হবে। মোটামুটি একার প্রতি প্রায় 160 কেজির মতো জিপসাম মাটিতে দিয়ে, যদি ওটা মাটি যেটা মাটি ধরানো বা গোড়া ধরানো বলে, ভেলি ধরানো, সেইটা যদি করে তাহলে হয় কি যে পরাগযোগের পরে যে পেগিং হয়, এই পেগিংয়ে অনেকটা সুবিধা হয় গাছের। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে এই যে 40-45 দিন, এই সময় যদি বৃষ্টি হয়ে যায় একটু, তাহলে মাটিকে আলগা করার জন্য সেই সময় কিন্তু মাটিতে একটু কোপ দিয়ে মাটিটাকে লুজ করে ঝুরঝুরে করে দিতে হবে। এবং ওই সময় যদি একটা ইরিগেশন দেওয়ার স্কোপ থাকে, তাহলে কিন্তু ওই পরাগযোগের পরে পেগিংয়ের সময় সেটা দিতে হবে, তা না হলে কিন্তু ফলন বেশ মার খাবে। এইবারে জিজ্ঞেস করি যে কি ধরনের কীট শত্রু অর্থাৎ পোকার আক্রমণ হয় এবং তার দমনের কি ব্যবস্থা আছে? আচ্ছা, হ্যাঁ, বাদামে অনেক ধরনের কীটশত্রুই আছে। মূলত আমরা যদি ভাগ করি তাহলে দেখা যায় যে হচ্ছে যেগুলো সাকিং ইনসেক্ট, যেমন ধরুন অ্যাফিড, জ্যাসিড, এই ধরনের কিছু রয়েছে, পোকা লাগে। তারপরে লাগে রেড হেয়ারি ক্যাটারপিলার। রেড হেয়ারি ক্যাটারপিলার যদি লাগে তাহলে দেখা যাবে যে ওটা প্রায় যেন মনে হবে যে ছাগল বা মুচিয়ে খেয়েছে, এইরকম টাইপের একটা হয় রেড হেয়ারি ক্যাটারপিলারের ক্ষেত্রে। এছাড়াও হয় পড বোরার কিছু লাগে, পড এবং যে সুটি ছিদ্রকারী বা শেকড় ছিদ্রকারী হোয়াইট গ্র্যাব যেটাকে বলে, সেটাও কিন্তু বাদামের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে লাগে। জাপ পোকাও তো লাগে, জাপ পোকা লাগে, হ্যাঁ, জাপ পোকাও লাগে, যেটা ওই সাকিং ইনসেক্ট যেটা বললাম রস শোষণ করে খায়, সেগুলো লাগে। এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে মেনলি যদি এই শোষক পোকা জাতীয় যেগুলো লাগে সেগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে কোনো সিস্টেমিক ইনসেকটিসাইড, সেটা ইমিডাক্লোপিড হতে পারে, অ্যাসিফ্যাট হতে পারে, এই ধরনের ওষুধগুলো আমরা স্প্রে করতে পারি। আর যেটা বাদামের সুঁটি ছিদ্রকারী পোকা, সেটার ক্ষেত্রে আমরা বলবো যে এই যে 40-45 দিনের মধ্যে যে মাটিটা তোলা হচ্ছে, ওই সময় যদি আমরা কিছু 4-10G বা ধরুন কার্বোফিউরান 3G এই ধরনের কিছু বা ফোসালন 4% ডাস্ট, এটা যদি একর প্রতি 10 কেজি মতো দিয়ে আমরা যদি চাপান মাটিটা ধরাতে পারি, তাহলে এগুলোকে খুব সহজেই প্রতিহত করা যায়। সুকান্তবাবু একটু বলুন, ধরুন এই যে বাদাম পরিণত হয়েছে যে 3 মাসের ফসল বা 3 মাস 20 দিন এরকম যদি ফসল যে চাষ করার কথা বলেছেন, অর্থাৎ 120 দিনের জাত বা 105 দিনের জাত, সেক্ষেত্রে কী করে বুঝবেন যে বাদাম পরিণত হয়ে গেছে, এবার বাদামকে তুলে নিতে হবে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। যেটা হচ্ছে যে মূলত বাদাম হচ্ছে 110 থেকে 115 দিনের ফসল। যখন বাদাম আস্তে আস্তে ম্যাচিউরিটি স্টেজে যায়, তখন গাছের চেহারা আস্তে আস্তে বিবর্ণ হতে থাকে, গাছের পাতা হলুদ হতে থাকে, নিচের দিকে যে পাতাগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঝরে যায়, হ্যাঁ, এবং সুটি যে ওপর যে শিরাগুলো আছে সেগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে ওঠে। সুটিকে ভাঙলে ভেতরের দিকে ইনসাইডে কালচে মতো দাগ দেখা যায়। হ্যাঁ, তো মোটামুটি মানে ফুল আসা থেকে সুটি এই হওয়া পর্যন্ত এটা প্রায় 60 দিন মতো সময় লাগে। তো যখন মোটামুটি 80 থেকে 85% সুটি পরিপক্ক হয়ে যাবে, তখন কোদাল দিয়ে তুলে সেখানে মানে বাঞ্চ করে করে ওটাকে রেখে সেখানে রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। তারপরে সেগুলোকে আস্তে আস্তে বাদামগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়।
ছাড়িয়ে চেষ্টা করতে হবে যে যেখানে আর্দ্রতার পরিমাণ যেন 9% নিচে আসে, 9% নিচে হলে তাকে খুব ভালোভাবে সংরক্ষণ করা যায়। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে কিভাবে বাদামের পরিচর্যা করলে আপনারা ভালো ফলন পাবেন, রোগ পোকা এবং কীটশত্রুর আক্রমণ থেকে আপনারা মুক্তি পাবেন, এবং তাহলে এইভাবে যদি আপনারা চাষ করেন তাহলে বাদামের উপযুক্ত ফলন পাবেন এবং আপনারা ভালো লাভ করতে পারবেন। শেষ করি আলোচনা। আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার।